শহীদ ওসমান হাদি সহ অনেকের কবর জিয়ারত করলেন তারেক রহমান। ইসিতে ভোটার হওয়ার আবেদন 24 ঘন্টার মধ্যে এনআইডি পাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শহীদ হাদি হত্যার বিচার দাবিতে ফের শাহবাগে ইনকিলাব মঞ্চ। সরকার পদক্ষেপ না নিলে যে কোনো সময় যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি। 8 বিভাগে অবরোধ কর্মসূচি ঘোষণা। ভোট বানচালের অপচেষ্টা প্রতিহত করা হবে শক্ত হাতে, হুঁশিয়ারি উপদেষ্টা আদিলুরের। বিভিন্ন দেশ থেকে আসছেন নির্বাচন পর্যবেক্ষক, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। কেরানীগঞ্জে বিস্ফোরণে উড়ে গেল মাদ্রাসার কক্ষ, বিপুল পরিমাণ রাসায়নিক পদার্থ উদ্ধার, আটক 3। মূল সন্দেহভাজন প্রতিষ্ঠান পরিচালকের খোঁজে আইনশৃঙ্খলা বাহিনী। এবং ভয়াবহ আগুনে পড়ল কক্সবাজারে সেন্ট মার্টিনগামী জাহাজ। একজনের মৃত্যু, 15 জনকে জীবিত উদ্ধার। অন্য জাহাজে পাঠানো হলো পর্যটকদের একাংশ, বাকিরা যাবেন আজ। প্রবাসী সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। চেয়ারম্যান তারেক রহমানের জাতীয় পরিচয়পত্র প্রস্তুত বলে জানিয়েছে নির্বাচন কমিশনের এনআইডি উইং। এর আগে শনিবার ভোটার হওয়ার সব কার্যক্রম সম্পন্ন করেন তিনি। আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ছবি তোলা সহ দেন আঙুলের ছাপ, আইরিশ ও স্বাক্ষর। ইসি সচিব জানান 24 ঘন্টার মধ্যেই জাতীয় পরিচয়পত্র হাতে পাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জানা গেছে ঢাকা 17 আসনের 19 নম্বর ওয়ার্ডের ভোটার হওয়ার আবেদন করেছেন তিনি। জাতীয় পরিচয়পত্রের আবেদন সম্পন্ন করেছেন তারেক কন্যা জাইমা রহমানও। রাজস্বিক স্বদেশ প্রত্যাবর্তনের তৃতীয় দিনে ভোটার হওয়ার জন্য আবেদন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দুপুরে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে পৌঁছান তিনি। তারেক রহমানকে স্বাগত জানান কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ সহ ইসির কর্মকর্তারা। দুপুর 1টার পর ভোটার হতে জাতীয় পরিচয়পত্রের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেন তারেক রহমান। ছবি তোলার পাশাপাশি আঙুলের ছাপ, আইরিশ ও স্বাক্ষর প্রক্রিয়া সম্পন্ন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ঢাকা 17 আসনের গুলশান এলাকার 19 নম্বর ওয়ার্ড থেকে ভোটার হওয়ার আবেদন করেছেন তারেক রহমান। পরে কমিশন সচিব জানান আজই জাতীয় পরিচয়পত্র হাতে পাবেন তারেক রহমান। ফিঙ্গারপ্রিন্ট এবং আইরিশ এগুলোকে ম্যাচিং করতে হয়। ম্যাচিং করার পরে কনফার্ম হলে তখন আর কি ওনাদেরকে একটা ভোটার আমরা এনআইডি নাম্বার যেটা বলি সে নাম্বারটা দেওয়া হয়। ভোটার তালিকা আইন 2009-এর 15 ধারা অনুযায়ী কমিশনের এখতিয়ার আছে যে কোনো প্রাপ্তবয়স্ক বা ভোটার হওয়ার সক্ষম ব্যক্তিকে ভোটার করতে পারেন। সচিব বলেন একদিনের মধ্যে ভোটার হলেও রবিবার তারেক রহমানের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবার বিষয়ে নিশ্চিত করবে ইসি। ভোটার তালিকায় অন্তর্ভুক্তি যে একটা নথি উপস্থাপন করব নিষ্পত্তির জন্য। কমিশন যদি বলেন যে সভা করবেন তাহলে সভা করবেন, আর যদি মনে যে নথিত প্রক্রিয়াজাত করে দিবেন। এর আগে সকালে ভোটার হতে আগারগাঁ নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আসেন তারেক কন্যা জাইমা রহমান। সঙ্গে ছিলেন তারেক পত্নী ডাক্তার জুবাইদা রহমান। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান। শ্রদ্ধা জানালেন জাতীয় কবির সমাধিতেও। দলের মহাসচিব বলেন তার প্রত্যাবর্তনে নির্বাচন নিয়ে শঙ্কা কেটে গেছে। এদিকে ছোট ভাই কোকো, শ্বশুর ও পিলখানায় শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 17 বছর নির্বাসনে থাকার পর দেশে ফিরেই জুলাই বিপ্লবীদের স্মরণ তারেক রহমানের। স্বদেশ প্রত্যাবর্তনের তৃতীয় দিনে শনিবার সকালে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সকাল 10:40 গুলশানের নিজ বাসা থেকে কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান। পথে পথে উল্লাস প্রকাশ করেন নেতাকর্মীরা, দেন স্লোগান। বেলা 11:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৌঁছে শুরুতে শহীদ ওসমান হাদির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তার রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করেন। হাদির কবর জিয়ারতের পর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরে শ্রদ্ধা জানান ও দোয়া করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এর আগে দলের মহাসচিব বলেন হাদি হত্যার মাধ্যমে নির্বাচন পেছানোর যে শঙ্কা ছিল, তারেক রহমান দেশে আসার মাধ্যমে সেই ষড়যন্ত্র কেটে গেছে। জটিল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে যারা তারেক রহমান সাহেবের আগমন বাংলাদেশে এটাকে অনেক সমীকরণগুলোকে সহজ করে দিয়েছে। ষড়যন্ত্র তো চক্রান্ত ষড়যন্ত্র, সেটা আগে ভাগে কিছু বলা যায় না। তবে এখন মানুষের মধ্যে সেই সংখ্যাটা দূর হয়ে গেছে। বাংলাদেশের
জন্য তার যে নতুন পরিকল্পনা, সেই পরিকল্পনা বাংলাদেশে একটা নতুন দিগন্তের সূচনা করবে। পরে দুপুরে বনানী কবরস্থানে ছোট ভাই আরাফাত রহমান কোকর কবর জিয়ারত করেন তারেক রহমান। এরপর বনানী সামরিক কবরস্থানে শ্বশুর সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন তিনি। এ সময় পিলখানা শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। শহীদ ওসমান হাদী হত্যার বিচার দাবিতে বিক্ষোভ। রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে খুনিদের গ্রেফতার ও পরিকল্পনাকারীদের চিহ্নিত করার দাবি তোলেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়ে বলেন, দাবি পূরণ না হলে যে কোনো সময় যমুনা ও সংসদ ভবন ঘেরাও করা হবে। রোববার ৮ বিভাগে অবরোধ কর্মসূচির ঘোষণা দেন নেতারা। এই ক্ষোভ বিক্ষোভ আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের প্রতীক শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের গ্রেপ্তার করতে না পারার প্রতিবাদে। আমার ভাই মরল কেন? শনিবার সকালে শহীদ ওসমান হাদীর কবর জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারেক রহমান গেলে যাত্রা নির্বিঘ্ন করতে ঘণ্টা দুয়েকের জন্য শাহবাগ ছেড়ে আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। দুপুর 12:30টার দিকে আবারও শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে খুনিদের গ্রেপ্তারের দাবিতে স্লোগান দেন তারা। আপোষ না সংগ্রাম। হাদীর হত্যাকারীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। বিচার না পাওয়ার অর্থ হইল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দিল্লির কাছে বর্গা দেওয়া। এইরকম যদি হত্যার বিচার করা না হয়, তাহলে পরবর্তী যে প্রজন্ম কেউ সাহস করে আগাই আসবে না, যে আসলে দেশপ্রেমের যে প্রকাশটা, এই প্রকাশটা কেউ আসলে করতে পারবে না। তাকে যেভাবে মেরে ফেলা হয়েছে তার সর্বোচ্চ শাস্তির দাবি করছি আমরা। খুনিদেরকে দ্রুত গ্রেপ্তার করে তাদেরকে বিচার করা হয়, সেটার জন্য আমাদের এই অবস্থান কর্মসূচি চলবে ইনশাআল্লাহ। দাবি বাস্তবায়নে সরকার পদক্ষেপ না নিলে যে কোনো সময় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও জাতীয় সংসদ ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। আজকে এখানে বসেছি, আগামীকালও যে এখানে বসবো সেটা তোমারে কে বললো? আগামীকাল তো আমরা যমুনায় গিয়ে বসবো, আগামীকাল তো আমরা সংসদ ভবন দখলে নিব, আগামীকাল তো আমার ভাইয়েরা ক্যান্টনমেন্টে চলে যাবে। কোনোভাবেই আপনারা বিদেশে পালাতে পারবেন না। এই রক্তের সাথে বেইমানি করলে এই জমিনেই আপনাদের বিচারের ব্যবস্থা করবে জনতা। তফসিল ঘোষণার পরদিন 12 ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদীকে গুলি করে সন্ত্রাসীরা। 18 ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিপ্লবী হাদী। আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। ওসমান হাদীর হত্যাকারীদের বিচারের দাবিতে রাজপথে ইনকিলাব মঞ্চ। দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সংগঠনটির নেতাকর্মীরা। খুনিরা গ্রেফতার ও বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন তারা। আমরা সবাই হাদী হব, যুগে যুগে লড়ে যাব, স্লোগানে স্লোগানে উত্তাল রাজপথ, ছাত্র জনতার বিক্ষোভ। শনিবার বিকেলে চট্টগ্রাম, বরিশাল, রংপুর সহ বেশ কয়েকটি জেলায় সড়ক অবরোধ করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। হাদী হত্যাকারীরা গ্রেফতার না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়া হুঁশিয়ারি দেন তারা। ওসমান হাদীর আদর্শে উজ্জীবিত হয়ে ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণা দেন ছাত্র জনতা। বলেন, আধিপত্যবাদকে প্রতিহত ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে জীবন উৎসর্গ করবেন তারা। আমার ভাই কিভাবে তাকে টার্গেট কিলিং করা হয়, তাকে টার্গেট কিলিং করে হত্যা করে কিভাবে হত্যাকারী বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে যায়। আমাদের দাবি একটাই, আমরা চাই আর যেন কোনো ওসমান হাদী আমাদের ভিতর থেকে চলে না যায়। আমরা শহীদ ওসমান হাদী ভাইয়ের হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো। হাদীবের বিচার হত্যার কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারে না। অবিলম্বে হাদীর হত্যার খুনিদের গ্রেফতার করতে হবে এবং বিচারের ব্যবস্থা করতে হবে। এই যদি অবস্থা হয়, আমাদের জুলাই যোদ্ধাদের নিরাপত্তা কোথায়? তুমি কে? আমি কে? হাদী হত্যা মামলার অগ্রগতি ও জড়িতদের শাস্তির বিষয়ে অন্তর্বর্তী সরকারের সুনির্দিষ্ট বক্তব্য জনসমক্ষে দেওয়ার দাবিও জানান ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। নির্বাচন বানচালের অপচেষ্টাকারীদের শক্ত হাতে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। এদিকে বিভিন্ন দেশ থেকে নির্বাচন পর্যবেক্ষক আসছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা।
শনিবার মাদারীপুরের সদর উপজেলায় জুলাই আন্দোলনে শহীদ মামুন সর্দার ও নাইমুর রহমানের কবর জিয়ারত করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই, সুষ্ঠুভাবে ভোট শেষ করতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান তিনি। বাংলাদেশে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে যেন হয় সেটার জন্য এগিয়ে আসবে ফ্যাসিবাদী শক্তি। নির্বাচনে বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা চালাবে জনগণ, সরকার পাশে থাকবে। এই নির্বাচন সুষ্ঠুভাবে হবে এবং যারা এই নির্বাচন বানচালের চেষ্টা করবে তাদের প্রতিহত করা হবে। এদিকে ভোলায় গণভোটের প্রচারণার উদ্বোধন করেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে পর্যবেক্ষকদের। অবজারভার কারা হবেন সেটার অ্যাবসলিউট সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশন। সরকারের কিন্তু এখানে কোনো ভূমিকা নেই। তারা সেখানে অ্যাপ্লাই করছেন এবং সেখান থেকেই তারা যাদেরকে নিরপেক্ষ মনে করেন, যারা মনে করেন যে তারা কোনো ভোটের মধ্যে কোনো সমস্যার সৃষ্টি করবে না, তাদেরকে তারা অ্যাপ্রুভ করবেন এবং তারাই আসবে এখানে অবজারভার হিসাবে। সরকার পর্যবেক্ষকদের সব ধরনের সহায়তা এবং নিরাপত্তা নিশ্চিত করবে বলেও জানান উপদেষ্টা। মিরন আহমেদ, সময় সংবাদ। 17 বছর পর দেশে ফিরে শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসার জবাব দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে সবাইকে ধন্যবাদ জানান তিনি। দীর্ঘ সময় পর মাতৃভূমিতে পা রাখার স্মরণীয় অভিজ্ঞতার কথা জানান তারেক রহমান। ঢাকার রাস্তা জুড়ে মানুষের ঢল, লাখো মানুষের দোয়া ও ভালোবাসাকে আজীবন হৃদয়ে ধারণ করার কথা বলেন তিনি। সব প্রতিকূলতার মাঝেও পাশে থাকা মানুষ, তরুণ, পেশাজীবী, কৃষক ও শ্রমিক সহ সব শ্রেণী পেশার নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা জানান। তারেক রহমান বলেন, বৃহস্পতিবার তার দেয়া বক্তৃতা বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটি বাস্তব পরিকল্পনার ঘোষণা। এছাড়াও শান্তি, নিরাপত্তা, মর্যাদা ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির উপর ভিত্তি করে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। গণ অধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন রাশেদ খান। তাকে ঝিনাইদহ 4 আসনে মনোনয়ন দিয়েছে বিএনপি। রাশেদ খানকে সহযোগিতা করতে দলের স্থানীয় নেতাকর্মীদের নির্দেশও দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। সম্প্রতি গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগের ঘোষণা দেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। এরই ধারাবাহিকতায় বিএনপিতে যোগ দিলেন তিনি। শনিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এসে বিএনপিতে যোগ দেওয়ার ঘোষণা দেন রাশেদ খান। আমি বিশ্বাস করি সংস্কার, বিচার এবং সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে জনাব তারেক রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আমি রাশেদ খান আজকে বিএনপিতে যোগদান করেছি এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ দেশ এবং জনগণের জন্য সংগ্রাম করে যাব, কাজ করে যাব। এ সময় রাশেদ খানকে দলীয় প্রতীকে মনোনয়ন দেওয়ার কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, ঝিনাইদহ 4 আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন রাশেদ খান। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ রাশেদ খান বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিচ্ছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিদ্ধান্ত নিয়েছে যে ঝিনাইদহ 4 আসন মোহাম্মদ রাশেদ খানকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য মনোনয়ন দেওয়া হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, বর্তমান প্রজন্মের সাবেক ছাত্রনেতাদের এভাবেই দেশ গঠনে এগিয়ে আসা প্রয়োজন। নতুন প্রজন্মের এরকম আরো অনেক সাবেক ছাত্রনেতা যারা এখনো বয়সে তরুণ, তারা জাতি বিনির্মাণে সঠিকভাবে পদক্ষেপ নিতে পারুক এবং সেজন্য তাদেরকে জাতীয় সংসদ থেকে শুরু করে সমাজের, রাষ্ট্রের বিভিন্ন স্তরে তারা প্রতিষ্ঠিত হোক, সেটা আমাদের কামনা। রাশেদ খান জনসমর্থন নিয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। তার ভূমিকা আগামী বাংলাদেশে। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্র সংস্কার ও জাতীয় স্বার্থে 8 দলের বাইরেও একাধিক দল নিয়ে নির্বাচনী জোট গঠন হচ্ছে। রোববার যে কোনো সময় আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন 5 দফা দাবিতে আন্দোলনরত 8 দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। এর আগে আসন সমঝোতার মাধ্যমে 300 আসনে একক প্রার্থী দেওয়ার ঘোষণা দেয় দলগুলো। শেষ মুহূর্তে এনসিপি সহ আরও কয়েকটি দল জোটে অংশ নিচ্ছে বলে জানান এই নেতা। 8 দল তো আছে, বরং 8 দলের সাথে আরও বহু দল একসাথে হয়ে নির্বাচন করার জন্য যোগাযোগ করতেছে, বৈঠক হচ্ছে, আলোচনা হচ্ছে। এখানে 8 দলে তো কোনো সংকট নেই এবং পাশাপাশি আরও দল এখানে যুক্ত হচ্ছে। আমরা আশাবাদী
সমঝোতার ভিত্তিতে আমরা সুন্দর একটা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো। এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। এছাড়া জামাতের সঙ্গে জোট গঠনে আপত্তি জানিয়েছেন দলটির 30 নেতা। এনসিপি থেকে পদত্যাগ করলেও ঢাকা 9 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করার ঘোষণা দিয়েছেন তাসনিম জারা। ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান, বাস্তবিক প্রেক্ষাপটে নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এদিকে জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে আপত্তি জানিয়ে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামকে স্মারকলিপি দিয়েছেন দলটির 30 কেন্দ্রীয় নেতা। সেখানে তারা লিখেছেন, 71-এ দলটির ভূমিকা বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা ও দলের মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত 3 জন আটক হয়েছে। এর মধ্যে মাদ্রাসা পরিচালকের স্ত্রী রয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ রাসায়নিক পদার্থ। পুলিশ বলছে, মূল সন্দেহভাজন আসামি মাদ্রাসা পরিচালক শেখ আলামিন ধরা পড়লেই জট খুলবে রহস্যের। শুক্রবার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদে উম্মুল কুরা মাদ্রাসায় প্রচণ্ড বিস্ফোরণে আটকে ওঠেন আশপাশের মানুষ। ভূমিকম্প ভেবে ঘর থেকে বেরিয়ে পড়েন অনেকে। স্থানীয়রা বলছেন, ছুটির দিন থাকায় সেদিন মাদ্রাসায় আসেনি শিক্ষার্থীরা, নইলে আশঙ্কা ছিল বড় বিপর্যয়ের। আমার 11টা বাজে ফোন দিছে যে আপনার বাড়ি এরকম দুর্ঘটনা হয়েছে, তাড়াতাড়ি করে আসেন। আইসা দেখি পুরো ভাঙাচোরা। আমাকে সবাই ঘুমাচ্ছিলাম, যে সুমকা আওয়াজ পাইছিলাম সুমকা আমরা সবাই কাঁপে উঠছিলাম। শুনছি যে বোম বাস্ট হয়েছে, এটাই শুনছি আমরা। বৃহস্পতিবারে যদি মনে করেন এরকম দুর্ঘটনা হইতো তো হাজার হাজার মনে করেন বাচ্চা মারা যেত। এই কক্ষের 3 পাশের যে 3টি দেয়াল, পুরো দেয়ালগুলোই ধসে পড়েছে। এর পাশে আরও একটি কক্ষ রয়েছে, সে কক্ষের 2টি দেয়ালও ধসে পড়েছে এবং পুরো ভবনটি জুড়েই একটি রাসায়নিকের ভয়াবহ তীব্র গন্ধের অস্তিত্ব টের পাচ্ছি আমরা বিস্ফোরণের পরদিনেও। শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে সিআইডি ও বোম ডিসপোজাল ইউনিট। উদ্ধার করা হয় বিভিন্ন রাসায়নিক পদার্থ। মাদ্রাসার ভেতরে এত কেমিক্যাল কিভাবে এলো, তাৎক্ষণিকভাবে এর উত্তর দিতে পারেনি পুলিশ। আটক করা হয়েছে মাদ্রাসা পরিচালক শেখ আলামিনের স্ত্রী সহ 3 জনকে। পলাতক রয়েছে মূল সন্দেহভাজন শেখ আলামিন, যার নামে অন্তত 7টি মামলা রয়েছে। জঙ্গি সংগঠনের সাথে সে জড়িত আছে কিনা এই বিষয়ে আমরা এখনো তদন্তাধীন আছে। এখনো কিন্তু আমাদের ক্রাইম সিন ইউনিট কাজ করতেছে। আমরা টোটালটা কিন্তু এখনো সিজার লিস্ট করতে পারিনি, যেহেতু বিষয়টা অনেক কিছু ওখানে জড়িত আছে। এর সাথে অবশ্যই বেশ কিছু লোক জড়িত হতে পারে, কারণ কোথা থেকে মাল এনেছে, কোথা থেকে তারা এই ধরনের সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট করার জন্য কোথাও কোনো ব্রেন পেয়েছে কিনা, কোথাও ডায়াগ্রাম পেয়েছে কিনা। আমি মনে করি এদের সাথে একাধিক লোক জড়িত আছে। আসন্ন নির্বাচন ঘিরে কি নাশকতার পরিকল্পনা ছিল? পুলিশ বলছে, মূল আসামি গ্রেফতার হলে উত্তর মিলবে সব প্রশ্নের। হাসনাবাদ হাউজিং এলাকা। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। সারা দেশে আলাদা সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত হয়েছেন। ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ভাই বোন সহ প্রাণ গেল 3 জনের। ঝিনাইদহে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ধাক্কা দিলে মৃত্যু হয় দোকানির। নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এছাড়া ঘন কুয়াশায় টাঙ্গাইলে 2 বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন 22 জন। সড়ক যেন মৃত্যুর ফাঁদ। সারা দেশে একই দিনে আলাদা সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। পুলিশ জানায়, শনিবার সকালে ফরিদপুরের ভাঙ্গা থেকে খুলনার দিকে যাচ্ছিল পণ্যবাহী একটি ট্রাক। বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে এটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভাই বোন সহ 3 জন নিহত হন। আহতদের হসপিটালে প্রেরণ করি এবং নিহতদের অন্য আইনি কার্যক্রম সহ আইনি প্রক্রিয়া চলমান আছে। ঝিনাইদহে রাত 10:30টার দিকে দর্শনা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কার মহেশপুরের দিকে যাচ্ছিল। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি চায়ের দোকানে ধাক্কা দেয়। এতে চা দোকানি ইব্রাহিম হোসেন সহ 3 জন আহত হন। তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ইব্রাহিমকে রাতেই যশোর পাঠানো হয়। সেখানে শনিবার ভোরে ইব্রাহিমের মৃত্যু হয়। এদিকে নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এছাড়া ঘন কুয়াশার কারণে টাঙ্গাইলের ঘাটাইলে 2 বাসের মুখোমুখি সংঘর্ষে 22 জন আহত হয়েছেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। গুরুতর আহত 22 জনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল সদর হাসপাতাল, ময়মনসিংহ ও ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। রিমো সিদ্দিক, সময় সংবাদ।
এবারও বই উৎসব না হলেও বছরের প্রথম দিনই শিক্ষার্থীদের হাতে পাঠ্য বই পৌঁছে যাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায়। আরও জানান, নতুন বইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস সহ বিষয়বস্তুতে কিছু পরিবর্তন আনার পাশাপাশি প্রথমবারের মতো অভিভাবকদের জন্য 2 কোটি গাইড বই ছাপা হচ্ছে। তবে রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে বইয়ে পরিবর্তনের মাধ্যমে শিশুদের নিয়ে এক্সপেরিমেন্টের পক্ষে নন উপদেষ্টা। প্রসূন আশিসের রিপোর্ট। 2009 সালে প্রাক প্রাথমিক থেকে মাধ্যমিকের শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্য বই দেওয়ার সিদ্ধান্ত হয়। এর পরের বছর থেকেই 1 জানুয়ারিতে শুরু হয় বই উৎসবের রেওয়াজ। এতে নতুন বইয়ের ঘ্রাণে উৎফুল্ল হতো শিক্ষার্থীদের মন। তবে গত জানুয়ারিতে বই উৎসব না হওয়ায় 1.5 দশকের সেই রীতিতে ভাটা পড়ে। এছাড়া বছরের প্রথম দিনে সব শিক্ষার্থী সব বই হাতে পায়নি বলেও অভিযোগ ওঠে। তবে বই উৎসব না হলেও এবার বছরের প্রথম দিনেই সব স্কুলে নতুন বই পৌঁছে যাবে বলে নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। পাঠ্য বইয়ের বিষয়বস্তুতে কিছু পরিবর্তন আনার পাশাপাশি শিশুর বিকাশে প্রথমবারের মতো এবার অভিভাবকদের জন্য 2 কোটি গাইড বইও ছাপার কথা জানান তিনি। বইগুলো ছাপা হয়ে গেছে আগেই, প্রাইমারি স্কুলগুলো লেভেলে বই পৌঁছে যাচ্ছে। শিশুদের ডেভেলপমেন্টটা কীভাবে হয় তার যদি একটা আইডিয়া থাকে, তার কাছে কি এক্সপেক্টেড, তার সঙ্গে কেমন আচরণ করা দরকার, কেমনটা করা দরকার না, সেই সব বিবেচনা করে আমরা কিন্তু একটা গাইড বই তৈরি করেছি, অভিভাবক নির্দেশিকা। বাংলাদেশের ইতিহাস প্রসঙ্গে আসছে, কিছু চেঞ্জ হয়েছে, হয়তো গল্প, কবিতা, এইসব ছোটোখাটো কিছু কিছু চেঞ্জ হয়েছে। আমরা সত্যিকার অর্থে শিক্ষার গুরুত্ব বুঝি না। আমাদের তো এক ধরনের মিনিমাম ঐক্যমত্যে পৌঁছানো দরকার, যে আমরা অন্ততপক্ষে বাচ্চাদের ক্ষেত্রে তো এক্সপেরিমেন্টে যাব না। ক্লাস্টার পদ্ধতিতে দেশের 65,500 স্কুলে সঙ্গীত বিষয়ে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত হলেও পদ সৃষ্টি হয়েছে মাত্র 2,500। এমন অবস্থায় প্রতিবাদের মুখেই নিয়োগের সিদ্ধান্ত বাতিল করা হয় বলে জানান তিনি। সঙ্গীতের জন্য আমাদের বিদ্যালয় হচ্ছে 65,500, আর সঙ্গীতের জন্য পদ তৈরি হয়েছে মাত্র 2,500। একটা ক্লাস্টারের জন্য একজন, এইভাবে হিসাব করা হয়েছিল। কিন্তু ওনারা যুক্তি দিলেন এটা না করে বরং সবার জন্যই করা দরকার, এজন্য হলো না। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 3 লাখ প্রধান শিক্ষক পদের 32,000-এর বেশি শূন্য থাকলেও মামলার কারণে এসব পদে নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না বলেও জানান ডাক্তার বিধান রঞ্জন রায়। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ভারতীয় সুতার চাপে ধ্বংসের দ্বারপ্রান্তে দেশের সুতাকলগুলো। প্রতিবেশী দেশটি কম দামে সুতা বিক্রি করে বাস্তবায়ন করছে স্থানীয় যোগান বন্ধের পরিকল্পনা। পরে দাম বাড়িয়ে সুদে আসলে তুলে নেবে লোকসানি হিসেব। বস্ত্র খাতের শীর্ষ সংগঠন বিটিএমএ এমন দাবি করলেও পোশাক শিল্প মালিকদের সাফ অবস্থান, যেখানে কাঁচামালের দাম কম পড়বে সেখান থেকেই কিনবেন তারা। এ অবস্থায় দেশীয় শিল্প রক্ষায় সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। ভারত তাদের টেক্সটাইলকে কস্ট অফ প্রোডাকশন তার থেকে 8 থেকে 9% কম মূল্যে তারা পৃথিবীর বিভিন্ন দেশে সুতা এক্সপোর্ট করতেছে। বস্ত্র খাতের শীর্ষ সংগঠন বিটিএম-এর দাবি, দেশের সুতাকল ধ্বংসে কম দামে সুতা রপ্তানি করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করছে ভারত। পরে দাম বাড়িয়ে তুলে নেবে সুদে আসলে। আজকে আমাদের স্পিনিং শিল্প সবচেয়ে খারাপ অবস্থাতে বাংলাদেশ পার করতেছে। ভারতের রপ্তানি তথ্য গেল এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত দেশটির অর্থ বছরের প্রথম 7 মাসে দেশটি যে পরিমাণ তুলার সুতা রপ্তানি করেছে তার প্রায় অর্ধেক 41% এসেছে বাংলাদেশে। আপনি কেন ভিয়েতনাম থেকে সুতা আনতে দিবেন না আমাকে, কেন আমাকে পাকিস্তান থেকে সুতা আনতে দিবেন না, কেন আপনি আমার হাত পা বেঁধে কেন ব্যবসা করতে দিবেন? বিটিএমএ বলছে, দুই দেশে উৎপাদন খরচ এক হলেও ভারত সরকার বিভিন্ন নামে প্রণোদনা দেয় প্রতিযোগিতা সক্ষমতায় এগিয়ে থাকছেন দেশটির উদ্যোক্তারা। আমাদের লোকাল ইন্ডাস্ট্রির প্রোটেকশন দেওয়া দরকার, বিদেশি সুতা কম মূল্যে এসে বাংলাদেশে যাতে ইন্ডাস্ট্রি নষ্ট না হয়। কেন পিছিয়ে পড়ছে দেশের সুতাকল তা খতিয়ে দেখে প্রয়োজনে আমদানির ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। যে সাবসিডিটা WTO নিয়ম লঙ্ঘন করে তাহলে কিন্তু আমরা কাউন্টার ভেলিং ডিউটি বসাতে পারি। তবে এক শিল্প বাঁচাতে গিয়ে অন্য শিল্প যেন মৃত্যুর দুয়ারে না যায় সেদিকে খেয়াল রেখেই নীতি কৌশল সাজানোর তাগিদ উদ্যোক্তাদের। গ্লোবাল মার্কেটে বিজনেস করতে গেলে। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা সহ সারা দেশে জেঁকে বসেছে তীব্র শীত, কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। আগামী সপ্তাহে বেশ কয়েকটি জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। হঠাৎ করেই কয়েকদিন থেকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় জেঁকে বসেছে তীব্র শীত। তাপমাত্রা কমে যাওয়ায় ও উত্তরের হিমেল হাওয়ায় হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। মার্কেটে যাইতেছি, অনেক শীত,
প্রচুর শীত। আমাদের কাজকর্মের অনেক অসুবিধা হচ্ছে এবং প্রচুর শীত, রাতে কাজ করা মানে কষ্টকর হয়ে যায় একদম। এত শীত, এই শীতে আমরা কাজ করতে যাই অসুস্থ হয়ে পড়তেছি। এই মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 8.8 ডিগ্রি ও ঢাকায় 13 ডিগ্রি সেলসিয়াস। এমন তাপমাত্রা আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়াবিদ। দিনের তাপমাত্রা যেমন কমেছে, রাতের তাপমাত্রা কমেছে, এই জন্য শীতের তীব্রতা বেড়েছে। ঢাকার তাপমাত্রা আপনার আপাতত অন অ্যাভারেজ এরকমই থাকবে আগামী 2-3 দিন। তারপর একটু তাপমাত্রা বাড়বে, বেড়ে আগামী 7-8 দিন পরে আবার তাপমাত্রা কমবে। জানুয়ারির প্রথম সপ্তাহে ঢাকার বাইরের বেশ কিছু জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আপাতত ওই রকম শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। যেটা হচ্ছে জানুয়ারি 1 থেকে বিশেষ করে উত্তর অঞ্চল এবং দেশের মধ্য অঞ্চল পর্যন্ত শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে, তবে ঢাকাতে ওইভাবে সম্ভাবনা নেই। ঢাকার তাপমাত্রা 10-এর উপরে থাকার সম্ভাবনা অনেকটা বেশি। এদিকে ঘন কুয়াশায় বিমানের শিডিউল বিপর্যয়ের পাশাপাশি শাহজালালগামী 10টি আন্তর্জাতিক ফ্লাইট চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে ডাইভার্ট করা হয়। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঘন কুয়াশায় রাত 7:30 থেকে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে বন্ধ ফেরি চলাচল। চুয়াডাঙ্গায় তাপমাত্রা নেমেছে 10 ডিগ্রি সেলসিয়াসে। তীব্র ঠান্ডায় সবচেয়ে দুর্ভোগে ছিন্নমূল মানুষ। ঘন কুয়াশা এবং হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। ঠান্ডায় অসহনীয় হয়ে উঠেছে চুয়াডাঙ্গার স্বাভাবিক জীবনযাত্রা। বিশেষ করে চরম দুর্ভোগের মধ্যে রয়েছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। ঝিনাইদহে শীতের প্রকোপে জবথব হয়ে পড়ছে জনজীবন। সকাল থেকে দেখা মেলেনি সূর্যের। দুর্ঘটনায় রাতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। দেশের সবচেয়ে উত্তরের জেলা দিনাজপুরের হিলিতে শীতের প্রকোপ আরো বেশি। প্রচন্ড শীতের ভাব বেশি, শিশির করে বাতাস মারতেছে, রাতে থাকা যাচ্ছে না। শীতের তীব্রতা বাড়তে থাকায় ঠাকুরগাঁওয়ের হাসপাতালগুলোতেও বাড়ছে শিশু রোগীর সংখ্যা। ডায়রিয়া, নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। ভর্তি করাই দিয়ে আসছি, ভর্তির সিট দিতে পারে না। রাত 3টা থেকে বমি করতেছে, তার চিকিৎসার জন্য। ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা, কাজিরহাট এবং ধাওয়াপাড়া, নাজিরগঞ্জ নৌরুটে শুক্রবার সন্ধ্যা 7:30 থেকে বন্ধ থাকে ফেরি চলাচল। জানুয়ারির শুরুতে দেশজুড়ে মাঝারি শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। রিমু সিদ্দিক, সময় সংবাদ। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের আয়োজনে জুলাই 36 এক্সপ্রেসওয়ের বেশ কিছু গাছ ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানে বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়েছে বিএনপি। ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হকের উদ্যোগে চলে এই কার্যক্রম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের দিন আয়োজিত গণসংবর্ধনায় মানুষের ঢল নামে রাজধানীর জুলাই 36 এক্সপ্রেসওয়েতে। লাখো মানুষের সমাগমে ক্ষতিগ্রস্ত হয় সেখানে রাস্তার দুই ধারের কিছু গাছ, যে কারণে সেই এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করে বিএনপি। শনিবার সকালে এই বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। রাজধানী জুড়ে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি ও ব্যানার ফেস্টুন সরিয়ে ফেলার কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে আমিনুল হক। পাশাপাশি তারেক রহমানের নিরাপত্তার দায়িত্ব দেশের মানুষ গ্রহণ করেছে বলেও মন্তব্য করেন তিনি। আমরা নিম গাছ সহ বিভিন্ন ফলজ গাছ সহ বিভিন্ন ফুলের গাছ আমরা লাগাচ্ছি এবং পর্যায়ক্রমে আজকে সারা দিন ব্যাপী আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি চলবে। এর আগে গতকাল পূর্বাচলের 300 ফিট এলাকায় জমে থাকা বর্জ্য আবর্জনা সরাতে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চালায় বিএনপি। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। টানা সরকারি ছুটিতে পর্যটকদের উপচে পড়া ভিড় পার্বত্য এলাকায় প্রতিটি স্পটে ঘুরে বেড়াচ্ছেন তারা। জমে উঠেছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা, এমনকি শতভাগ বুকিং চলছে হোটেল, মোটেল, রিসোর্টগুলোতে। তবে সবকিছুর দাম অতিরিক্ত বাড়ানো হয়েছে বলে অভিযোগ দর্শনার্থীদের। আর পুলিশ বলছে পর্যটকদের নিরাপত্তায় নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। বিস্তারিত রিপোর্টে। পাহাড়, হ্রদ, সব জায়গায় দর্শনার্থীদের ভিড়। কেউ প্রিয়জনদের সঙ্গে সময় কাটাচ্ছেন, কেউ ঘুরে বেড়াচ্ছেন, কেউ বা মুহূর্তগুলো ক্যামেরায় রেকর্ড করছেন।
রাঙামাটির আইকন ঝুলন্ত সেতু, কাপ্তাই হ্রদ, সুবলং ঝর্ণা, মায়াবী দ্বীপ, বার্গি, আসামবস্তি সড়ক সহ সব স্পটে পর্যটকদের উপচে পড়া ভিড়। উপভোগ করছেন সবুজ পাহাড় আর নীল আকাশে সাদা মেঘের ভেলা, কেউ বা করছেন কায়াকিং। ঝুলন্ত ব্রিজ দেখলাম, পাহাড় দেখতেছি, এই লেকের স্বচ্ছ জল দেখে মুগ্ধ হয়েছি। একই অবস্থা বান্দরবনের। জেলার মেঘলা, নীলাচল, প্রান্তিলেক, শৈলপ্রপাত, চিম্বুক, নীলগিরি, তুমাতঙ্গী সহ সব দর্শনীয় স্থানে পর্যটকদের ভিড়। তবে সবকিছুর দাম অতিরিক্ত বাড়ানো হয়েছে বলে অভিযোগ দর্শনার্থীদের। দাম আমাদের কাছে রাখছে, আমরা সেটাই দিচ্ছি, কিন্তু সেই হিসেবে আমরা খাবারগুলো পাচ্ছি না। হোটেলগুলোর ভাড়া খুবই বেশি মনে হচ্ছে। ছুটির সময় পাহাড়ে চলে আসি অথবা সমুদ্রে। টানা সরকারি ছুটিতে খুশি পর্যটন ব্যবসায়ীরা। চলতি মৌসুমে লাভের আশা তাদের। অনেক টুরিস্ট আমাদেরকে বুকিং এর জন্য ফোন দিয়েছেন, কিন্তু আমরা ব্যবস্থা না থাকার কারণে বুকিং নিতে পারি নাই। আমরা এই মাসে সর্বোচ্চ আশানুরূপ আমরা পর্যটক পেয়েছি এবং এতে আমরা সন্তুষ্ট। আর পুলিশ বলছে পর্যটকদের নিরাপত্তায় নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। বিভিন্ন স্পটে যেন টুরিস্টরা যাতায়াতে কোনো ধরনের সমস্যা বোধ না করে, এই জন্য আমাদের পেট্রোল টিমগুলা সতর্ক অবস্থানে আছে। হোটেল মোটেল রিসোর্ট যেগুলো আছে সেখানে যদি আমাদের অভিযোগ পাই তবে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে আমাদের জরিমানা করতে পারি। পর্যটকদের এমন চাপ জানুয়ারি পর্যন্ত থাকবে বলে জানায় পর্যটন কর্পোরেশন। মিরন আহমেদ, সময় সংবাদ। 3 মাসের মধ্যে বন্ধ হয়ে গেছে খাগড়াছড়ির চেঙ্গি ও মাইনী নদীর খনন। এলাকাবাসী জানান প্রতি বছর 2টি নদী ভাঙনে সর্বশান্ত হচ্ছে অনেক পরিবার। প্রকল্পের কাজ বন্ধ হয়ে যাওয়ায় হতাশ তারা। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে সম্প্রতি চেঙ্গি নদী খননে নতুন করে ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে। জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। চলতি বছরের জুলাইয়ে খাগড়াছড়িতে শুরু হয় চেঙ্গি ও মাইনী নদীর খনন। তবে অক্টোবর থেকে বন্ধ করে দেয়া হয় নদী দুটির খনন কাজ। এলাকাবাসী জানান প্রতি বছর 2 নদীর ভাঙনে অনেক পরিবার সর্বশান্ত হয়। নদীর নাব্য বাড়লে ভাঙন বন্ধ হতো, তবে কোনো কারণ ছাড়াই প্রকল্পের কাজ বন্ধ হয়ে যাওয়ায় হতাশ তারা। খালটা কাটলে তো এলাকার মানুষের উপকার হইতো। যদি খালটা খনন হইতো, সামগ্রিকভাবে এইসব চলাচল, মাছ ধরা, বিভিন্ন জেলেদের সবার একটু উপকার হইতো। কি কারণে বন্ধ হয়ে গেল জানি না। তো এখন যদি কাজটা হইতো আমাদের জন্য অনেক ভালো হইতো। এই নিয়ে কথা বলার জন্য মাইনী নদী খনন কাজের ঠিকাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে সম্প্রতি চেঙ্গি নদী খননে নতুন করে ঠিকাদার নিয়োগ করা হয়েছে। কাজ করতে যখন পারে নাই তখন আমরা উপরের নির্দেশে কাজ বাতিলের ব্যবস্থা গ্রহণ করেছিলাম। তারপরে একটা কাজ তো বাতিল করাই হয়েছে, সেখানে আমরা নতুন করে আবার ঠিকাদার নিয়োগ করতে হবে। 25 কিলোমিটার চেঙ্গি নদী ও 33 কিলোমিটার মাইনী নদীর খনন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 250 কোটি টাকা। প্রকল্পের মেয়াদ শেষ হবে চলতি বছরের 31 ডিসেম্বর। সময় সংবাদ, খাগড়াছড়ি। শীতকালীন ঝড়ের আঘাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চল। একদিনেই বাতিল হয়েছে 1,500-এর বেশি ফ্লাইট, বিলম্বিত হয়েছে আরও প্রায় 7,000। এমন পরিস্থিতিতে বিমানবন্দরে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তুষারপাতে সবচেয়ে বেশি বিপর্যস্ত নিউ ইয়র্ক ও নিউ জার্সি। 2 অঙ্গরাজ্যের বেশ কয়েকটি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বিস্তারিত হাসানুজ্জামান সাকির রিপোর্টে। শুভ্র তুষারের চাদরে ঢেকে গেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক। শীতকালীন ঝড় ডেভিনের কারণে অতিরিক্ত তুষারপাতে দুর্বিষহ হয়ে উঠেছে নিউ ইয়র্ক সিটির জনজীবন। ঝড়ের প্রভাবে দেশ জুড়ে বিমান চলাচলে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। শুক্রবার বিকেল পর্যন্ত যুক্তরাষ্ট্রে 1,500-এর বেশি ফ্লাইট বাতিল এবং প্রায় 7,000 বিলম্বিত হয়। নিউ ইয়র্ক সিটিতে সর্বোচ্চ 8 ইঞ্চির বেশি তুষারপাত হয়েছে। এ অবস্থায় নিউ ইয়র্কের জন এফ কেনেডি ও লাগোর্ডিয়া বিমানবন্দর এবং নিউ জার্সির নিউয়ার্ক লিবার্টি বিমানবন্দর আগেই যাত্রীদের বিলম্ব ও বাতিলের সতর্কতা দেয়। নিউ ইয়র্ক শহর এবং নিউ ইয়র্ক অঙ্গরাজ্য সহ এই পূর্ব উপকূলীয় অঞ্চল এখন শুভ্র চাদরে ঢাকা। 2022 সালের পরে এত পরিমাণে তুষারপাত আর কখনো হয়নি, এটি যুক্তরাষ্ট্রের আবহাওয়া অফিস বলছে। এদিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে আকস্মিক বৃষ্টি শেষ হলেও এখনো কাদামাটিতে তলিয়ে আছে অনেক এলাকা। গেল শুক্রবার 54 বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি রেকর্ড করা হয় অঙ্গরাজ্যটিতে। লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে বৃষ্টি কমলেও ভূমিধসের ঝুঁকি পুরোপুরি কাটেনি বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ,
যুক্তরাষ্ট্র। গ্রিসের ভারদৌসিয়া পর্বতমালায় তুষার ধসে 4 পর্বতারোহীর মৃত্যু হয়েছে। বড়দিনে নিখোঁজ হওয়ার পর উদ্ধার অভিযানে তাদের মরদেহ পাওয়া যায়। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় 3 জন পুরুষ ও 1 জন নারীর মরদেহ উদ্ধার করা হয়। কোরাকাস স্ট্রিংয়ের কাছাকাছি প্রায় 2000 মিটার উচ্চতায় খাড়া ও দুর্গম ঢালে তারা আংশিকভাবে বরফ চাপা অবস্থায় ছিলেন। কর্তৃপক্ষ জানায়, শুরুতে আবহাওয়া অনুকূলে থাকলেও উচ্চতা ও ভৌগোলিক অবস্থানের কারণে পরিস্থিতি দ্রুত খারাপ হয়ে যায়। প্রচণ্ড ঠান্ডা ও কম দৃশ্যমানতায় ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার ব্যাহত হয়। ইন্দোনেশিয়ার উপকূলে ভয়াবহ আবহাওয়ার মধ্যে নৌকাডুবিতে স্পেনের একই পরিবারের 4 সদস্য নিখোঁজ রয়েছেন। স্থানীয় সময় শুক্রবার রাতে 11 জন আরোহী নিয়ে একটি নৌযান ডুবে যায়। ঘটনাটি ঘটে জনপ্রিয় পর্যটন এলাকা লাবুয়ান বাজোর কাছে এক দ্বীপে। বাকি 7 জন যাত্রীকে জীবিত উদ্ধার করেছে উদ্ধারকারীরা। কর্তৃপক্ষ জানায়, 3 মিটার পর্যন্ত উঁচু ঢেউয়ের মুখে পড়ে নৌযানটি উল্টে যায়। নিখোঁজ স্প্যানিশ পরিবারকে খুঁজতে উদ্ধার অভিযান চলছে। স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও বিষয়টি নিশ্চিত করেছে। চার বছর আগে সামরিক অভ্যুত্থানে ক্ষমতা দখলের পর এবার জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। ডিসেম্বর থেকে জানুয়ারি 3 ধাপে ভোটের সময়সূচি ঠিক হলেও দেশজুড়ে সংঘাত আর বিরোধী শূন্য রাজনীতি এই নির্বাচনকে ঘিরে তৈরি করেছে গভীর প্রশ্ন। এটি কি গণতন্ত্রে ফেরার চেষ্টা নাকি সামরিক শাসনকে বৈধ করার কৌশল, সেই বিতর্কই এখন সামনে। রোববার প্রথম দফার ভোট গ্রহণের মধ্য দিয়ে মিয়ানমারে শুরু হলো বিতর্কিত জাতীয় নির্বাচন। সামরিক সরকারের ঘোষণা অনুযায়ী মিয়ানমারের জাতীয় নির্বাচন হবে 3 ধাপে। দ্বিতীয় ধাপ আগামী বছরের 11 জানুয়ারি এবং 25 জানুয়ারি হবে তৃতীয় দফার ভোট গ্রহণ। জান্তা সরকারের দাবি, নিরাপত্তা পরিস্থিতি ও প্রশাসনিক সীমাবদ্ধতার কারণে একদিনে ভোট সম্ভব নয়। তবে বাস্তবে দেশের বড় অংশ এখনও সশস্ত্র সংঘাতের মধ্যে থাকায় সব নাগরিকের ভোটাধিকার নিশ্চিত হবে কিনা সে প্রশ্ন থেকেই যাচ্ছে। নির্বাচনের সবচেয়ে বড় বিতর্ক বিরোধী রাজনৈতিক শক্তির অনুপস্থিতি। প্রধান রাজনৈতিক দল অং সান সুচির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি এনএলডি দেশটিতে নিষিদ্ধ। কারাগারে আছেন দলটির শীর্ষ নেতারা। নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে একাধিক দলও। ফলে ভোটের মাঠে শক্তিশালী বিরোধী না থাকায় এই নির্বাচনকে অনেকেই বলছেন নিয়ন্ত্রিত বা পূর্ব নির্ধারিত ফলের নির্বাচন। তবে ভোটে জনগণের সমর্থন রয়েছে বলে দাবি করেছে জান্তা সরকার। এদিকে আন্তর্জাতিক মহলেও এই নির্বাচন নিয়ে রয়েছে গভীর সংশয়। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন বলছে, রাজনৈতিক বন্দীদের মুক্তি ও সহিংসতা বন্ধ না হলে অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব নয়। অন্যদিকে চীন ও রাশিয়ার তুলনামূলক নীরবতা জান্তা সরকারের জন্য কূটনৈতিক স্বস্তি তৈরি করেছে, যা আন্তর্জাতিক চাপ কিছুটা হলেও কমাতে সহায়ক ভূমিকা পালন করছে। বিশ্লেষকদের মতে, সংবিধান অনুযায়ী সংসদের 25% আসন সেনাবাহিনীর জন্য সংরক্ষিত থাকার কারণে এই নির্বাচনের মাধ্যমে আন্তর্জাতিক চাপ সামাল দেওয়ার সঙ্গে সঙ্গে বেসামরিক কাঠামোর আড়ালে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছে সামরিক সরকার। তাই নির্বাচনের পরও প্রকৃত ক্ষমতা সেনাবাহিনীর হাতেই থাকবে বলে ধারণা করছেন তারা। বিপিএলে উৎসব ছাপিয়ে নেমে এলো শোকের ছায়া। সিলেটের ঢাকা ক্যাপিটালস রাজশাহী ওয়ারিয়ার্স ম্যাচের আগে হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করলেন ঢাকার সহকারী কোচ মাহবুব আলী জাকি। মাঠের মানুষ শেষ বিদায় নেন মাঠ থেকেই। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে তার জানাজার নামাজ। সিলেট থেকে নৌশাদ আহমেদের ছবিতে অপু বণিকের রিপোর্ট। বিপিএলের দ্বাদশ আসরের দ্বিতীয় দিনে নেমে এলো শোকের ছায়া। ম্যাচ শুরুর আগে মাঠেই হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। তাৎক্ষণিকভাবে সিপিআর দিয়ে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় তাকে, কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। নিভে যায় দেশের ক্রিকেটের অভিজ্ঞ এই কোচের জীবন প্রদীপ। দেশের ক্রিকেটে মাহবুব আলীর পথ চলা দীর্ঘদিনের। হাই পারফরমেন্স ইউনিট ও বয়স ভিত্তিক দলে তার অবদান অনস্বীকার্য। জাতীয় দলে বর্তমানে প্রতিষ্ঠিত অনেকেই তার হাতে গড়া। তাসকিন আহমেদ সহ একাধিক ক্রিকেটারের উত্থানের পেছনে ছিলেন তিনি। 2020 অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী দলের কোচিং স্টাফেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন মাহবুব আলী জাকি। খবর শুনেই হাসপাতালে ছুটে যান তার শিষ্যরা। হাসান মাহমুদ, শরীফুলরা যেন এক মুহূর্তেই হোটেলে থাকতে পারেননি। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও পরিচালক নাজমুল আবেদিন ফাহিমও যান হাসপাতালে।
মাঠের মানুষ মাঠেই বিদায়, মাঠেই অনুষ্ঠিত হয় মাহবুব আলীর জানাজার নামাজ। বিপিএলে কাজ করার সুযোগ পেলেও নিজ চোখে দলের প্রথম ম্যাচ আর দেখা হলো না তার। শেষবার যখন আনা হলো সিলেট স্টেডিয়ামে, তখন পুরো মাঠ জুড়ে শোকের ছায়া। মুশফিক মিরাজরা হয়ে যান আবেগতাড়িত। সবার চোখের জলে সিলেট থেকে শেষ বিদায় নেন এই কোচ। রোববার কুমিল্লায় নিয়ে যাওয়া হবে মাহবুব আলীর মরদেহ। সেখানে অনুষ্ঠিত হবে দ্বিতীয় জানাজা। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। গত আসরের তুলনায় শক্তিশালী স্কোয়াড করেছে রংপুর রাইডার্স। তাই দলের হয়ে দীর্ঘ 8 বছরের শিরোপা খরা কাটাতে চান ইফতিখার আহমেদ। স্কোয়াডে 7 পাকিস্তানি ক্রিকেটার থাকায় মানিয়ে নেওয়াটা সহজ হবে বলে মত এই অলরাউন্ডারের। বিপিএলে ব্যক্তিগত পারফরমেন্স দিয়ে জায়গা করে নিতে চান বিশ্বকাপ দলে। একসাথে 4 পাকিস্তানি সাইনিং স্কোয়াডে যোগ দিয়েছে শুক্রবার রাতে। পরের দিনই অনুশীলন। খাতা কলমে এবারের আসরের সবচেয়ে শক্তিশালী দল রংপুর রাইডার্স। তবে 2017-র পর আর মেলেনি শিরোপার স্বাদ। খরা কাটাতে এবার রিয়াদ, লিটন, হৃদয়দের দলে ভিড়িয়েছে রংপুর। সেই সাথে স্কোয়াডে 7 পাকিস্তানি ক্রিকেটার থাকায় শিরোপা জিততে আত্মবিশ্বাসী ইফতেখার আহমেদ। রংপুর রাইডার নে বহুত জবরদস্ত টিম বানাই হ্যায়। রংপুর অসাধারণ দল বানিয়েছে। বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটাররাও দলে আছেন। গত মৌসুমের তুলনায় দল অনেক বেশি শক্তিশালী। আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। গতবার অল্পের জন্য পারিনি। পাকিস্তানি অনেক খেলোয়াড় আছে। আমরা একসঙ্গে ঘরোয়া খেলি, আবার এখানেও একসঙ্গে, তাই কম্বিনেশনটা ভালোই হবে। কম্বিনেশন বিলকুল ওয়ান অফ দ্য বেস্ট। টি-20-র পরীক্ষিত ক্রিকেটাররা আছেন রংপুর স্কোয়াডে। তবে কার উপরে বেশি প্রত্যাশা ইফতির? পাক অলরাউন্ডার জানালেন তাওহিদ হৃদয়ের সঙ্গে খেলতে মুখিয়ে আছেন তিনি। সেই সাথে লিটন দাসের ওপরেও আস্থা রাখতে চাইছেন ইফতেখার। বাংলাদেশি প্লেয়ার সারে মাশাআল্লাহ জবরদস্ত খেল রহে। বাংলাদেশের সবাই ভালো খেলছে। তাওহিদের বিপক্ষে অনেক খেলেছি, এবার এক দলে খেলতে মুখিয়ে আছি। লিটনের সঙ্গে কানাডায় একসঙ্গে খেলেছি, অনেক অভিজ্ঞ, সবসময় পারফর্ম করে আর দলকে জেতাতে সাহায্য করে। তো মেরে লিয়ে এক্সাইটেড হ্যায় কি मैं उसके साथ खेलूं। 2024 বিশ্বকাপের পরই জাতীয় দল থেকে বাদ পড়েছেন ইফতি। তবে সদ্য শেষ হওয়া পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট প্রেসিডেন্টস কাপে হয়েছেন টুর্নামেন্ট সেরা। এবার বিপিএল ধারাবাহিকতা ধরে রেখে জায়গা ফিরে পেতে চান 2026 বিশ্বকাপের স্কোয়াডে। बीपीएल से पाकिस्तान टीम के लिए मैंने कमबैक किया है। বিপিএল দিয়ে আমি পাকিস্তান দলে সুযোগ পাই। এবারও আমার লক্ষ্য এখানে পারফর্ম করে বিশ্বকাপ দলে জায়গা করে নিব। এখানে এসে ঘরের মতোই লাগে। পাকিস্তানের সাথে অনেক মিল। आगे मैं जो वर्ल्ड कप आ रहा है उसमें मैं कमबैक करूं। 29 ডিসেম্বর চট্টগ্রামের বিপক্ষে শুরু হবে রংপুরের বিপিএল যাত্রা। এর আগে শেষ দল হিসেবে শনিবার সিলেটে পৌঁছায় নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দল। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তারেক রহমানের জাতীয় পরিচয়পত্র প্রস্তুত, জানালো নির্বাচন কমিশনের এনআইডি উইং। শহীদ ওসমান হাদী সহ অনেকের কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শহীদ হাদী হত্যার বিচার দাবিতে ফের শাহবাগে ইনকিলাব মঞ্চ। সরকার পদক্ষেপ না নিলে যে কোনো সময় যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি। 8 বিভাগে অবরোধ কর্মসূচি ঘোষণা। এবং ভোট বানচালের অপচেষ্টা প্রতিহত করা হবে শক্ত হাতে, হুঁশিয়ারি উপদেষ্টা আদিলুরের। বিভিন্ন দেশ থেকে আসছেন নির্বাচন পর্যবেক্ষক, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। এই ছিল প্রবাসী সময়। সঙ্গেই থাকুন সময়ের।